ধরুন টেলিপ্রম্পটারে বক্তৃতা দিতে হয় একটা প্রধানমন্ত্রীকে, আপনি দেশ সম্বন্ধে কিছু জানেনই না। আগে আমাকে একজন বলছিলেন, ভদ্রমহিলা ইংলিশিয়ান, খ্রিশ্চান কমিউনিটির, আমাকে बोललें नरेंद्र जी इतना अच्छा हिंदी बोलता है, इतना अच्छा इंग्लिश बोलता है। আমি তখন কি বলবো, আমি বললাম हाँ तो बोलते हैं, तो उन्होंने बोलता है ना टेलीप्रॉम्प्टर बोलता है, वो आप देख लीजिए ठीक से। बोले वो क्या होता है, তখন আমি ওনাকে বোঝালাম এ क्या होता है। আর আমি একদিন দেখতে পেয়েছিলাম, কারণ ইন্দো বাংলাদেশের একটা মিটিং চলছিল, হাসিনা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই মিটিংটায় আমি ইনভাইটেড ছিলাম বাংলার পক্ষ থেকে। আমি দেখছি আরে ভাই, এ তো সত্যি ঘটনা, এখানে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী, এইখানে ছোট্ট একটা বক্সের টেলিপ্রম্পটার লাগানো আছে, ওইটা থেকে পড়ছে। আমি কি করে বুঝলাম, কারণ আমি পাশে বসেছিলাম বলে। পাশে বসে না থাকলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। বলুন না, আমরা 2021-এর ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কি কথা দিয়েছিল, বিনা পয়সায় রেশন দেবো। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন? যারা চাইছেন, যারা চাইছেন না তাদের জন্য একটা কার্ড আছে, জাস্ট আইডেন্টিটি রাখবার জন্য। এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম। অনেকে রেশন তোলে না, তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায়। 2 হচ্ছে, আমরা বলেছিলাম আমরা যদি 21-এ ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি আমরা। আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের 10,000 টাকা করে বছরে দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব, করেছি। এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, কি করিনি বলুন তো? এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার, তার ক্ষমতা নেই, সেও যদি বিপদে পড়ে, আজকে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাইকে করে দেওয়া হয়েছে। দেব বলেছিলাম, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন। আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয়, অনেক সময়, ম্যাক্সিমাম সময় হয়। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি। বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্টেন কিনতে যান 1.5 লাখ লাগবে, আর ওখানে কিনতে গেলে 30,000-এ পাবেন। কত করা হয়েছে? প্রত্যেকটা সাব ডিভিশনে আইসিসিউ করা হয়েছে। মনে রাখবেন 1947 থেকে 1911 পর্যন্ত বাংলায় মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আর আমাদের এই 10 বছর 11 বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় 45টা। 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে। আপনারা জানেন একটা রেড বলি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক যেগুলোকে বলা হয়, ইনস্টিটিউশন ডেলিভারি। আমরা যেমন বাড়িতে জন্মেছি, তাই আমার বয়স 5 বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে। আমি কি করব? দাদা আমার থেকে ছোট, আমি দাদার থেকে বড়, কিছু করার নেই। কিন্তু এখন সেটা নয়, এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে। যখন আমরা ক্ষমতা এলাম তখন এটা সংখ্যায় ছিল 60%, আর আজ কত হয়েছে জানেন? 99% করে দিয়েছি। বলুন তো, ইজ ইট নট এ ক্রেডিট? স্পেশালি আইসোলেটেড দ্বীপ এরিয়া, আইসোলেটেড এরিয়া, বন প্রান্তর, অরণ্য, পাহাড়, কত জায়গা আছে, সেখানে আমরা কি করেছি? আমরা ওয়েটিং হাট করেছি। বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয়, এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালের পাশেই ট্রান্সফার করে দেওয়া হয়। ওয়েটিং হাব করা হয়েছে। কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো? আমারও সবসময় বলার সুযোগ হয় না। আপনারা কি জানেন, যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে, সেটাও ভেবেছি আমরা। এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে একটা ব্যাংক করেছি, মিল্ক ব্যাংক, এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায়, সে অন্য মায়েরা দুধ দান করে, সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই, যাতে তারা বেঁচে থাকে, বড় হয়, ভালো থাকে। চোখের আলো,
কত মানুষ আছে ক্যাটার অপারেশন করতে হয়, রেটিনা দেখতে হয়, পাওয়ার কম বেশি আছে, চোখের আলোটা পর্যন্ত আমরা দিই। এমন কিছু নেই যা করিনি। আমার শুধু একটাই কাজ বাকি আছে, বিজেপিটাকে হাঁটানো। তারপরে লড়াইটা বুঝে নেবো, লড়াই আমায় চিরজীবনই করতে হবে। কিন্তু মনে রাখবেন, আজকে উনি যে কাজগুলো বলেছেন, লুটের ধন ফেরত দেবো, তোমরা তো নিজেরাই লুটেরা বিজেপি, তুমি কার ধন ফেরত দেবে কাকে? পরের ধনে পোদ্দারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছো, দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছো। লজ্জা করে না? আজকে ITI এর ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট, তাদের মধ্যেও 30% চাকরি পায়নি। লজ্জা করে না মোদিজি? আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার ওই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল, যখন আপনি দেবতা। বাংলার দিকে তাকাবেন না, কথা বলবেন না। আপনার সারা ভারতবর্ষের যে GSDP গ্রোথ, তার থেকে আমি অন্তত 3% এগিয়ে আছি। আমাদের বাংলায় 40% দারিদ্রতা কমেছে। আমরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি তৈরি করছি। বাংলায় 6টা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে। বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার 1। 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম 3 বছর, ভারত সরকারের সার্টিফিকেট। তাই 100 দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না। যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায়, মাটি রাস্তা কেটে পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে, 3 বছর তাদের টাকা দেয়নি, আর 100 দিনের কাজও দেয়নি। আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো, আমরা দিয়েছি। 69 লক্ষ পরিবারকে দিয়েছি। আর শুধু তাই নয়, কর্মশ্রী প্রকল্পও চালু করে দিয়েছি। ওই 100 দিনের কাজের মতোই ওরা কাজ পাবে, ওরা কাজ করবে, এবং ওরা কাজ করবে, টাকা রাজ্য সরকার দেবে। সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন, বুঝুন। আপনাদের যাদের সবার পাকা বাড়ি, সব নাকি উনি করে দিয়েছেন। কি লোক ভাই, আশ্চর্য! ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান না টেকনিশিয়ান? আমি বুঝতে পারছি না কি, কখন যে কি বলে ভগবান জানে। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি, এবং আগামী ডিসেম্বর মাসে এই ঘর বাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা। জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল। 11 লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেব। একটা কাজ তো রেগুলার হতে পারে না, আস্তে আস্তে টাকা জমাবো, তারপরে করব। টাকাটা হাতে আসবে তবে তো। সামনে আবার দুর্গা পুজো আছে, বাংলার নানা উৎসব আছে, চলছে, এ তো চলেই। তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত, আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে, বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিতেন। কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য 2.5 মাস 3 মাস ধরে ইলেকশন করবার নাম করে, কোথায় মনে থাকে না, যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস, ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি 15 বছর ধরে লড়াই করছি, আজ পর্যন্ত তোমরা করনি, আমরা তো করেছি। তোমাদের লজ্জা করে না? নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময়। উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, আর তোমরা আমাদের জ্ঞান দাও। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে, আজ পর্যন্ত সম্মান দিয়েছে? যদি আমি 3টে কথা আপনাদের বলি, গর্ব করা উচিত বাংলার। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আর উঠিয়ে দিয়েছেন কে? নরেন্দ্র মোদী। জিজ্ঞেস করুন, এগুলো ইতিহাস। জয় হিন্দ নেতাজি স্লোগান, বাংলা কি করেনি? বন্দে মাতরম ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ওপর বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্য সঙ্গীত স্বীকৃত বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। আজকে মাঝে মাঝেই ভাবি, যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর এই আস্ফালন দেখে বলতেন, কি বলতেন?
নতুন করে ভাবতেন আর বলতেন, বাঁধ ভেঙে দাও, এই অত্যাচারের বাঁধ ভেঙে দাও, স্বৈরাচারের বাঁধ ভেঙে দাও, কুৎসার বাঁধ ভেঙে দাও, লুটেরাদের বাঁধ ভেঙে দাও, পকেটমারদের বাঁধ ভেঙে দাও, দেশটাকে বাঁচিয়ে দাও। আবার তিনি গান লিখতেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। ও অনেক জায়গায় করেছে স্যার। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। আপনারা সবাই মিলে ভাঙনেরও জয় গান গাও, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমি বলি আজকের দিনে ভাঙনেরও জয় গান না বলে বলি, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারি, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দর বেগে ধাও। ভাঙো, 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 বিজেপির কারাগার ভাঙো, লুটেরাদের ভাঙো, পকেটমারদের ভাঙো, দেশকে যারা বিক্রি করে দিচ্ছে তাদের ভাঙো। কড়া বার্তায় মমতা বুঝিয়ে দেন যে গেরুয়া শিবিরকে উৎখাত করতেই হবে, আর তারই ফলাফল দেখা গেল ভোটের ময়দানে। ক্ষমতায় তো আসছে না, সিট তো 543। এতদিন তো বলছিলে ইসবার হোগা 400 পার, আমি বললাম ইসবার হোগা পগার পার। আবার বলছে ওরা ইলেকশন করছে তার কারণ দিল্লি জেতার জন্য নয়, বাংলা গভর্নমেন্টকে ফেলার জন্য। আমি বললাম একটু ফেলে দেখো না। আবার কখনো কখনো বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলেছি মেয়েদের চেনো তো, সবার কিন্তু 32টা করে দাঁতের পাটিতে দাঁত আছে, আর মশলা বাটার শিলনোড়া সবার ঘরে আছে। বলে হাত দিলে না ওই 20 দাঁত ভেঙে দেবে মেয়েরা, এটা বিজেপি জেনে রেখো। আর 20 দাঁত ভাঙবার সময় তোমাদের আরো সৌন্দর্য বাড়াবার জন্য একটু বিচুটি পাতা মাখিয়ে দেবে, দারুণ হয়ে যাবে, ফেয়ার কমপ্লেক্স হয়ে যাবে। এত বড় ফেয়ার কমপ্লেক্স আর কোথাও হবে না। কাজেই মিথ্যে কথা বলার একটা লিমিট আছে, দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। যদি কেউ সমস্ত লক্ষ্মণের রেখা ছাড়িয়ে যায় তাহলে আমাকে বলতে আম সরি। আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি, আমি এমনকি অটল বিহারী বাজপেয়ীর সাথে কাজ করেছি, আমার খুব ভালোবাসতেন। আমি মনমোহনজির সাথে কাজ করেছি, ইন্দিরা গান্ধীকে আমি দেখিনি, রাজীব গান্ধীর সাথে কাজ করেছি, গুলজারের সাথে কাজ করেছি, দেবে গৌড়ার সাথে কাজ করেছি, নরসিমা রাওয়ের সাথে কাজ করেছি। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এহেন প্রধানমন্ত্রী দেশের দরকার নেই। আপনি দেবতাদের চেয়ে দেবতা হয়ে আপনি ঠিক পাতালে প্রবেশ করুন, রাজনীতির পাতালে। সীতাকে যেন বারবার অগ্নি পরীক্ষা দিতে না হয়, এটা মাথায় রাখবেন। দেশের মানুষকে বারবার যেন অগ্নি পরীক্ষা দিতে না হয়। কি করেননি? একদিনে 147 জন এমপিকে বহিষ্কার করেছে। মহুয়া মৈত্র লড়াই করত, এমপি কেটে নিয়েছেন, তার বাবা মাকে রেড করেছেন। আর কি করেছেন? সব বিল নিজের ইচ্ছা মতো পাশ করে নিয়েছেন। এনআরসি থেকে শুরু করে গাইড জোরে বুঝুন, কোনো পার্লামেন্টে পাশ করেনি, কোনো ক্যাবিনেটের কিচ্ছু করেনি। হঠাৎ করে বলে দিল এইটা হচ্ছে আমার এম্পাওয়ারমেন্ট কমিটি, বলে 5টা সেন্ট্রালের লোক বসিয়ে দিয়েছে। সেগুলো কারা? একটা পোস্ট অফিসের লোক, একটা ওদের ধামাদারি কেউটেও হয়, নিয়ে বলছে অ্যাপ্লাই করুন, ক্যা কার্যকরী হয়ে গেছে। আমাকে মহু আজকে বলছিল আমাদের ওখানে ক্যাম্প করেছে। আল্লাহ একটা কাজ করো, ইলেকশনটা চলে যাক, এখন আমি কিছু বলছি না। ক্যা যে আপনি করবেন, প্রথমেই তো আপনাকে অনলাইনে যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে বাংলাদেশের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে। পারবেন তো? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো পারবো না, যদিও আমি এখানে জন্ম, তা সত্ত্বেও আমাকে বললে আমি বাবা মার কবে বার্থ সেটাই আমি জানি না, মৃত্যু দিনটা জানি, কিন্তু জন্মদিবসটা জানি না। আমার মতো অনেকেই আছে। তার কারণ আমরা ছোটবেলায় এত খোঁজ খবরও রাখতাম না, আর আগে অত জন্মদিনও পালন হতো না। বড় জোর আমাদের জন্মদিনে মা বাবারা একটু পায়েস বানিয়ে দিতেন।
এখন তো সমাজটা বদলেছে, জমানাটা বদলেছে, অনেক মানুষ আপডেট হয়েছে, অনেক কালটামাডার হয়েছে। এখন মানুষ নিজের সার্টিফিকেটটা যত্ন করে রেখে দেয়। তাই বলছিলাম মোদিবাবু, আর কত হলে আপনি মিথ্যে কথা বলা ছাড়বেন? আর কত পেলে, আর কত দেশকে দাম দিতে হবে? সবাই বলছে হাওয়া বদল হচ্ছে। যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম, পরে ভাবছিলাম মানে বলে তো দিলাম, এতে নাও তো হতে পারে, না হলে না হবে, আমার গ্যাস কাজ করেছিল। কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া, তাতে তো মোদিবাবুরা একেবারে যাচ্ছেন। তাহলে কি করবে? টাকাগুলো হঠাৎ করে শেয়ার বাজার বেড়ে গেল, মানে ভাত পাট টাকা ঢুকে গেল। ক্ষমতা থেকে চলে গেলে কে দেখবে? সিবিআই না ইনকাম ট্যাক্স না সিআইপিএফ না ইডি? কে? আর যারা গদ্দারি করে বেড়াচ্ছে আর বাংলার বদনাম করে বেড়াচ্ছে, তাদের আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়, এটা মাথায় রেখো। বাংলার মাটির জন্য আমি জীবন দিতেও রাজি আছি, কিন্তু বাংলার মাকে অপমান করলে মেনে নেব না। তুমি চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো, এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি। বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে সর্বত্র, সব ব্যাপারে। যেখানেই যাবেন ঘুরে আসবেন, দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। এমনকি দীঘায় যান, দীঘায় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি, সেম হাইটে। ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাঠে হয়, 12 বছর পর পর চেঞ্জ হয়। আমাদের ঠাকুরটা মার্বেলের হবে, কিন্তু ভোগ ঘরটর সব আরও অনেক বড় হবে। দেখে আসুন তো একবার গিয়ে। দীঘা সৈকত সরণি কি ছিল, কি হয়ে গেছে? দক্ষিণেশ্বর স্কাইওয়াক কি ছিল, কি হয়েছে? মা কালী মন্দির কি ছিল, কি হয়েছে? তারাপীঠ, তারকেশ্বর, জল্পেশ মন্দির, নকুলেশ্বর মন্দির, কোনটা হয়নি? ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা, সব কটা হয়েছে। আর আমার কিরকম জানেন তো? ফুল্লরার কাছে গেছিলাম মিটিং করতে, এবারে আমাকে বলছে পাশে একজন, দিদি পাশেই কিন্তু ফুল্লরা। আমি বলছি দেখ এখন আমি মিটিং করছি, কোথায় টাইম পাবো বল, পরে আবার মিটিং আছে, মা যখন ডাকবে তখন আসবো। মিটিংয়ে বললাম এই কথা। এবার যেই নিচে নেমেছি, ও আমাকে বলছে ওই দেখো দিদি ফুল্লরার মন্দির দেখা যাচ্ছে। আমি তখন বাধ্য হলাম নামতে, কারণ আমি বিশ্বাস করি মা না ডাকলে আমার যাওয়া হয় না। একটা একটা নিজের মধ্যে একটা, এটা আমার একটা নিজস্ব একটা ভাবনা আছে। হ্যাঁ, আমরা সারিয়ে দিয়েছি পুরো। তারপরে দেখলাম একটা পুকুর, অদ্ভুত কি সুন্দর জল চকচক করছে। মন্দিরে গেলাম, পুজো হয়ে গেল, মা ফুল্লরাকে দেখে এলাম। একটা সতীপীঠ তো, দেখে গর্ব হয়। তারাপীঠ মন্দিরে যাবেন, দেখবেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। কালীঘাট মন্দির যান, গিয়ে দেখে আসুন। দুধ পুকুরটা গিয়ে দেখে আসুন, যে দুধ পুকুরটা আগে পচা জলে ভর্তি ছিল। এখনও স্কাইওয়াক তৈরি হচ্ছে। আর কতদিন লাগবে রে? 2-3 মাস ববি? আগস্টে আমাদের কমপ্লিট করার ব্যাপার আছে। আমার জগন্নাথ মন্দিরও পুরী, যেটা দীঘায় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমি ইনকমপ্লিট কাজ করি না বলে আমি করতে দিইনি। এবং কালীঘাট মন্দিরও মনে রাখবেন, আমি এবারেও গিয়েছিলাম, আমি পয়লা বৈশাখের আগের দিনই উদ্বোধন করে দিতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ আমার একটু কাজ বাকি আছে। সেই জন্য তাই বাংলা কি ছিল আর কি হয়েছে, এটা আমি মোদিবাবুকে বলবো একটু স্টাডি করে আসতে। আর একটা কথা বলি, মা কালীকে প্রণাম জানিয়েছেন, ভাগ্যিস মা কালীকে আবার মমতাজি মা কালী भी पूजा नहीं करने देता, এটা নিশ্চয়ই বলবেন না। কত রকম কালী হয় জানে? মিডিয়ার বন্ধুরা একটু কানে কানে জিজ্ঞেস করুন না। আপনাদের এখন আমার সব ইন্টারভিউ দিচ্ছে, ছকে কষা, নিজেই লিখছে, নিজেই উত্তর দিচ্ছে। জিজ্ঞেস করুন কালী কত রকম হয়। আমরাও সবাই জানি না,
কি করে জানবো? আমাদের 33 কোটি দেবতা কত আগে আমরা জানি। যখন আমাদের 33 কোটি দেবতা আগেই আমাদের মনীষীরা বলে গেছেন, তো আমি কি করে বলবো আমি কোন ছাড়? কিন্তু একটা দুটো বলতে পারি। আমরা পুজো করি রক্ষাকালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবনমোহিনী মা, মনমোহিনী মা, মহাকালী, জহুরা কালী, শারদা মা, আদ্যা মা, দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, বৈষ্ণু মাতা, সন্তোষী মাতা, সেরাওয়ালি, জয় মাতাদি, ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর কালী, মা তারা থেকে শুরু করে কঙ্কালী তারা থেকে শুরু করে কত কত ভর্তি ভর্তি। আমাদের নামে কদিন বিজ্ঞাপন দিল উল্টো পাল্টা, আমি গিয়েছি কেস করে দিয়েছি, ভালো করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, যে পুরো বেআইনি, পুরো অসাংবিধানিক একটা দল উইদাউট এভিডেন্স এইভাবে এত মিথ্যে বলতে পারে। এদের তো আগে বলতাম ভালো কাজ করবার জন্য পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ভারতরত্ন মেলা উচিত। এ তো মিথ্যে কথা বলার জন্য কোনো অ্যাওয়ার্ড তো নেই। বৈশা বলছে বসে আঁকো প্রতিযোগিতা কি করবো, অ্যাওয়ার্ড দিবি? হ্যাঁ, যাই হোক, সে আমাদের ছেলেপেলেরা ইয়াং জেনারেশনটাই তৈরি করে দেবে, আমাকে বলার দরকার নেই। কাজেই আমি দুটো মিটিং করতে এলাম, সারা বছর পাত্তা নেই, আর ইলেকশনের সময় ঘুরে ঘুরে মিটিং করার জন্য 3 মাস ধরে আমাদের কাজ বন্ধ। আপনারা আমাকে বলুন তো, 5 বছরের একটা সরকার, 1 বছর পঞ্চায়েত ইলেকশন কাজ বন্ধ, 2 মাস 3 মাস ধরে চলছে কর্পোরেশন পার্লামেন্ট ইলেকশন, আবার একটা অ্যাসেম্বলি ইলেকশন। তার মানে 5 বছরের মধ্যে 1.5 বছর যদি ইলেকশনে চলে যায়, আপনি ভাববেন কখন, আপনি কাজটা করবেন কখন, আপনার কাজটাকে প্রগ্রেস করবেন কি করে? ওদের তো কোনো কাজ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ নেই, না আছে রাস্তা পরিষ্কারের কাজ, না আছে 100 দিনের কাজ, না আছে ঘর তৈরির কাজ, না আছে কৃষকদের কাজ, না আছে শ্রমিকদের কাজ, না আছে শিক্ষক শিক্ষিকার কাজ। ওদের হাতে থাকা উচিত ছিল মাত্র 2-3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট। তাছাড়া কোনো ডিপার্টমেন্টের ওরা কোনো কাজ করে না, শুধু বক্তৃতা দেয়, ভাষণ দেয়, জ্ঞান দেয়, আর মিথ্যে কথা বলে যায়। আমিও বলি, যে মিথ্যে কথা আপনি আজকে বলে এসছেন, আমি তো কালকে আগেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল, আমি তো কালকে আবার যাব শ্যামবাজারে। আমাদের নেতাজিকে রোজই স্যালুট দিতে হয়, আর আমরা জাতীয় ছুটির দিবস বলেছি বারবার করে, ওই দাবিটা জানাতে কালকে আবার যাব। এবং ওখান থেকে শ্যামবাজার থেকে আর একেবারে স্বামীজির বাড়ি পর্যন্ত ও মিছিলটা কাল আমি আবার করব। আর মনে রাখবেন, স্বামীজির বাড়িটাও কিন্তু আমরা টাকা দিয়ে কিনে দিয়েছি। এই বাড়িটা একদিন মাফিয়ারা দখল করে নিচ্ছিল, যিনি আমাকে খবরটা দিয়েছিলেন তিনি আজ বেঁচে নেই, কিন্তু আমি তার নামটা মনে রাখি, সুব্রত মৈত্র, কাশীকান্ত মৈত্রের ছেলে ডক্টর সুব্রত মৈত্র। তিনি মারা গেছেন অকালে। আমাকে একদিন রাত্রি 11টায় ফোন করলেন, করে বললেন দিদি এক্ষুনি বাঁচান। আমি বললাম কেন, কি হয়েছে? এই কটা বাজে দেখ, আমি বললাম কেন, কি হয়েছে? বলল দিদি মাফিয়ারা এসছে এই বাড়িটা দখল করতে। আমি বলেন কি? আমি তার পরের দিনই মেয়রকে দিয়ে আমি কর্পোরেশনের টাকা, গভর্নমেন্টের টাকা দিয়ে পুরো বাড়িটা কিনে নিলাম, যাতে ওরা দখল করতে আর কোনো দিন না পারে। চিরস্থায়ী ঠিকানা করে দিলাম স্বামীজির। এরা আবার বড় বড় কথা বলে। ওখানে লাইট অ্যান্ড সাউন্ডও করে দেওয়া হয়েছে, সামনেরটা ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে। মা শারদার বাড়ি আমরা না থাকলে কোনোদিন জীবনে হতো না। জিজ্ঞেস করুন নিবেদিতার বাড়ি, আমি নিজে 3 বার ছুটে গেছি, কিছুতেই দিচ্ছিল না। তারপরে আমরা গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে ওই বাড়িটাও কিনে আমরা বেলুড় মঠকে দিয়েছি, বা মায়েদের দিয়েছি যারা নিবেদিতার সাথে যুক্ত। দার্জিলিংয়ে গেছি, শুনছি নিবেদিতা যেখানে মারা গিয়েছিলেন সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছে।
এবার আমি সেখানে একদিন বিমল গুরুংকে ডাকলাম, যে তারপর এখন তো নেই, ডেকে বললাম, এই তুমি বাড়িটা কেন নিলে? बोलो वो तो हमारा जीटीए का बिल्डिंग बन गया। अरे कितना बड़ा बिल्डिंग है? बोलो 3 तला बिल्डिंग। आलो इधर में आओ, हमको दार्जिलिंग में दिखाओ कहाँ कहाँ हमारा गवर्नमेंट का इतना बड़ा बिल्डिंग है। तो हमें देखालो 3-4টে, আমি সঙ্গে সঙ্গে সই করে বলে দিলাম, এই নাও ইউথ ডিপার্টমেন্টের বিল্ডিংটা নিয়ে নাও আর নিবেদিতা বিল্ডিংটা ফেরত দাও। এবং সেদিন আমার সাথে শান্তনু মহারাজ যে ত্রিপুরায় আছে বেলুর মঠের পক্ষ থেকে, উনি প্রেজেন্ট ছিলেন। আমি এই কথাগুলো বলি, তথ্য নিয়ে বলি, মনে রাখবেন। কাজেই দক্ষিণেশ্বরে জেটি থেকে শুরু করে, স্কাই ওয়াক থেকে শুরু করে, লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে, স্বামীজির বাড়ি থেকে শুরু করে, ভোগ ঘর থেকে শুরু করে সব করেছি যতটা পেরেছি অন্তর দিয়ে। কারণ এগুলো মন থেকে করতে হয়, এগুলো বলে দেখিয়ে করতে নেই। বাংলায় মনে রাখবেন 51টা সতীপীঠ, তার ম্যাক্সিমামটা বাংলায়। আর বাংলায় দেবদেবীর কোনো অভাব নেই। সব ধর্ম, সব সম্প্রদায়, সব বর্ণ, সব জাতি, এক একজনের এক একটা, কিন্তু